সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এটি জানানো হয়। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, গণতান্ত্রিক উত্তরণে এই সময়ে বেগম খালেদা জিয়ার জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সিসিইউতে থাকা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকদের আন্তরিকতা প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বর্তমান সংকটকালে মায়ের স্নেহস্পর্শ লাভের তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি। তবে বলেছেন, এক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। বাংলাদেশ সময় আজ সকালে তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই পরিস্থিতি তুলে ধরেন। তার স্ট্যাটাসটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। তারেক রহমান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক আন্তরিকভাবে দোয়া করছেন। স্ট্যাটাসের সবচেয়ে স্পর্শকাতর অংশটি ছিল তার নিজের দেশে ফেরা এবং মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা নিয়ে। তারেক রহমান লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেন কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তিনি এই স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনার সুযোগ সীমিত বলে উল্লেখ করেন। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে তার এই প্রত্যাশা পূরণে দেরি হচ্ছে বলেও ইঙ্গিত দেন। ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছে জামাত ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। সমঝোতার মাধ্যমে প্রতিটি আসনে একজন করেই প্রার্থী দেবে সমমনা এসব রাজনৈতিক দল। একই সঙ্গে নারীদের ক্ষেত্রেও সরাসরি ভোট করার চিন্তা নিয়ে আগাচ্ছে দলগুলো। শীর্ষ নেতারা বলছেন, আসন সংখ্যা তাদের কাছে মুখ্য বিষয় নয়, এক বাটে ভোট আনার লক্ষ্যেই কাজ করছে তারা। ইলিয়াস মাদবরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ। এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে একসাথে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জামাত সহ 8টি রাজনৈতিক দল। নিজেদের মতো করে দলগুলো প্রায় সকল আসনেই ঘোষণা করেছে প্রার্থী। ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে কোন দল কতটি আসনে নির্বাচন করবে তা জানান দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা। আসন বণ্টন আলোচনার বিষয়, আলাপ আলোচনা করে আমরা দেখুন এখানে কিছু হলো সিনিয়র লিডার আছে যাদেরকে অ্যাওয়ার্ড করার সুযোগ নেই, যেসব আসন থেকে বিজয়ের সম্ভাবনা যার আছে সেটা আমরা আলোচনা করে ঠিকব কার কী অবস্থা। অনেক আশাপূর্ণ হবে না, কেউ বঞ্চনার শিকার হতে পারে, কারো প্রাপ্তি বেশি হতে পারে। এর জন্য আমরা আগে সব এক জায়গা করে এই রিপোর্টগুলো এক জায়গা করে দেখব যে আসলে কোথায় কাকে দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেভাবে বিবেচনার ভিত্তিতে দিয়ে দেবো। 80% সিটে কোনো সমস্যা দেখা দেবে না, ক্ল্যাশ হবে না। 20% সিটে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাবে উভয় দলের কেন্দ্রীয় নেতা আছে সেখানে, উভয় দলের প্রার্থীযোগ্য, এই সমস্ত ইস্যু দেখা দেবে। তো এগুলো হয়তো নেগোশিয়েট করতে হবে
এবং এটা চূড়ান্ত করতে সময় লাগবে। সমঝোতার ভিত্তিতে দলগুলোর চূড়ান্ত প্রার্থিতা কবে নাগাদ ঘোষণা করা হবে তাও জানান নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে এক সপ্তাহের মধ্যেই যাতে আমরা জাতির সামনে স্পষ্ট করে বলতে পারি কিনা চেষ্টা করতেছি। মিলেমিশে একসাথে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করব। আমাদের জোট ফরমালি হবে না, আভ্যন্তরীণভাবে একটা বোঝাপড়া থাকবে। প্রার্থীর অবস্থা, সামর্থ্য, তারপরে সেই সমস্ত দলের কর্মী বাহিনী, সাংগঠনিক অবস্থা, এগুলো বিবেচনা করে প্রার্থী বাছাই করা হবে আশা করি। প্রতিটি দলই কম বেশি নারীদের সরাসরি নির্বাচনের মনোনয়ন দেয়। এক্ষেত্রে ইসলামী দলগুলোর ভাবনা জানতে চাই তাদের কাছে। এইবার বলা হয়েছে জুলাই সনদে সরকার সরাসরি নারীদের প্রার্থী করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। পরবর্তী যে এটার পরের যে ইলেকশনটা হবে তখন থেকে 5% করে করে প্রতিটি ইলেকশনে বাড়াবে। যেহেতু এবার বাধ্যবাধকতা নাই, প্রত্যেক দল তার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। নারীরা বঞ্চিত থাকুক তা আমরা চাই না, শুধু আমাদের একটা কথা থাকে যে ইসলামী আদর্শে যেটা শালীনতার যে বিষয়টা আছে এটা উপেক্ষিত না হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার 6টি গ্রাম ভাসছে প্রাকৃতিক গ্যাসের ওপর। নলকূপ খনন করলে বেরিয়ে আসছে গ্যাস, আর পানির সঙ্গে আগুনও জ্বলছে চুলায়। এর সুযোগ নিচ্ছেন স্থানীয় কিছু ব্যক্তি। লাইনবিহীন ঝুঁকিপূর্ণ সংযোগ দিয়ে বাড়ি ও কলকারখানায় গ্যাস বিক্রি করছেন অনুমতি ছাড়াই। এতে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব, তেমনি বড় ধরনের দুর্ঘটনারও ঝুঁকি বাড়ছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। ৩৫ বছর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আবিষ্কৃত হয় শাহবাজপুর গ্যাস ক্ষেত্র। সেই গ্যাস ক্ষেত্রের চারপাশে কাচিয়া, টবগি ও হাসাননগর সহ অন্তত 6টি গ্রামের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে নলকূপ খনন করলেই পাচ্ছেন গ্যাসের সন্ধান। ভূগর্ভস্থ 900 ফুট গভীর থেকে পানি উঠছে, আর তার সঙ্গে জ্বলছে আগুন, একেবারেই বিনা খরচে। স্থানীয় কেউ এই সুযোগকে ব্যবসায় রূপ দিয়েছে। নলকূপে ড্রাম, কম্প্রেসার আর সিলিন্ডার বসিয়ে বিভিন্ন বাড়িতে গোপনে দিচ্ছেন গ্যাস সংযোগ। এমনকি কিছু কলকারখানায়ও চলছে অনুমোদনহীন গ্যাস লাইন। ছড়ানো ছিটানো এসব সংযোগে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমি ওখানে একজন স্থানীয় লোক, আমি পাইতেই পারি, ফ্রি পাইতে পারি, হ্যাঁ, কিন্তু ফ্রিটা আমি নিতে গিয়ে যে আমি বিভিন্নভাবে যে অপচয়টা করি, এটা তো আমার রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমরা এই যে পাইপগুলো আছে না, যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলোর মাধ্যমে আমরা গ্যাস আনি। আমরা 22টা কল আনছি, 22টা কল আলা আমরা করে ভাড়া দিয়ে দিছে কল। এদিকে ভোলা সদর সহ অন্যান্য উপজেলায় বহু পরিবার দীর্ঘদিন আগে টাকা জমা দেওয়ার পরেও পাচ্ছেন না আবাসিক গ্যাস সংযোগ। তাই বৈষম্যের অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। দ্রুত বিষয়টি তদন্ত করে সমন্বিতভাবে সমাধানের দাবি এলাকাবাসীর। এটা হচ্ছে আল্লাহর দানীয় সম্পদ, ঠিক আছে। এটা হচ্ছে এক একজন নিজের অর্থায়নে কল কিনে এটা গাড়া হয়, তার পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে অটোমেটিকলি পানি এবং গ্যাস ওঠে। গ্যাস টাকা দিয়ে কিনি না, কল বসাইলেই গ্যাস ওঠে। সেই গ্যাস দিয়ে আমরা দোকান চালাই, বাসার গ্যাস চালাই। উপজেলা প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যাপারে কি করা যায় সেটা আসলে আমার মনে হয় একটা সামগ্রিক রিসার্চের প্রয়োজন আছে। এটা হয়তো রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, আমরা সে আলোকে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। বাপেক্সের দাবি, গ্রামাঞ্চলে নলকূপে যে গ্যাস পাওয়া যাচ্ছে তার কোনো সংযোগ শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের নলকূপের সঙ্গে নেই। যার যার এলাকায় একটা টিউবওয়েল গেলে আমাদের পারমিশন নেই, এটা হয়তো ওরা থানা বা অন্য জায়গা থেকে নিতে পারে। গ্যাস ফিল্ডের সঙ্গে যেহেতু এটা সংশ্লিষ্টতা নাই, ওই জন্য এটার ব্যাপারে ওরা আমাদের থেকে কোনো পারমিশন নেয় না। ভোলায় 3টি গ্যাস ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 2.4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রতিদিন 3টি বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে প্রায় 70 মিলিয়ন ঘনফুট গ্যাস। অথচ জেলার বেশিরভাগ পরিবার আজও বঞ্চিত আবাসিক সংযোগ থেকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, এখনও সৌদি আরবের লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে প্রশংসা করে আর শেখ হাসিনাকে বলে কাজ্জাব। আনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়া রহমান হইল আমাদের দেশে মুসলিম উম্মার নেতা। এইভাবে জিয়া রহমান দেশে বিদেশে জনপ্রিয় হয়েছে। জিয়া রহমান মুক্তিযুদ্ধের নেতা, জিয়া রহমান মুক্তিযোদ্ধাদের নেতা। রণাঙ্গনে নিজের হাতে অস্ত্র ধরে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলা তামাম ছেলেদেরকে নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর রায়পুরা অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রোহেল, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তাবরুক বিতরণ করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশের জামাতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জামাতের উদ্যোগে গতকাল রাতে রেলওয়ে পার্ক স্টেশনে চত্বরে সভার আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর জেলা কর্ম পরিষদের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা জামাতের আমির ইউসুফ আলী, সেক্রেটারি আবু সায়েম, পৌর জামাতের আমির খন্দকার আশরাফুল আলম, সেক্রেটারি শাহিন আক্তার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চৈয়ারকুড়ি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসন বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। গৌনর্ক ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও সোহাগ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ আব্দুল কাদের সহ আরও অনেকে। গাজীপুরে উম্মুল কুরা শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উম্মুল কুরা শিক্ষা পরিবারের মহানগরীর ভোগড়া এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মুল কুরা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা আব্দুস সোবহান। সমাবেশে সভাপতিত্ব করেন উম্মুল কুরা শিক্ষা পরিবারের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম। সমাবেশে মাদ্রাসার ৪৫ জন নতুন কোরআনে হাফেজ ও হাফেজাদের পাগড়ি প্রদান ও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে। নগরীর কর্ণফুলী মার্কেট, চকবাজার, বদ্দারহাট সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। নতুন শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে শালগম সবই বিক্রি হচ্ছে বেশি দামে। শিম ১২০ থেকে ১৪০, টমেটো ১৪০, আলু ১৬০ টাকা কেজি, বরবটি, পেঁয়াজ পাতা, গাজর সহ বেশিরভাগ সবজি ১০০ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। মাছ মাংসের বাজারও চওড়া। ব্রয়লার ১৬৫ থেকে ১৭০, সোনালী ৩০০ টাকা কেজি, গরুর মাংস ৭৮০ থেকে ৯০০, খাসি ১২০০ টাকা, ইলিশ কেজি প্রতি ২৬০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, মূল্য নিয়ন্ত্রণে কোনো তদারকি না থাকায় বাজারে অস্থিরতা বাড়ছে। চট্টগ্রামের বাঁশখালীতে একটি অবৈধ
আর্টিসনাল ট্রলিং বোট জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ এক জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বাজারঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বোটটি জব্দ করা হয়। পরে তল্লাশিতে 5টি ট্রলিং জাল ও 6,500 কেজি মাছ পাওয়া যায়। সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের উপস্থিতিতে জাল ধ্বংস, মাছ নিলামে বিক্রি হয়। বোট মালিকের কাছ থেকে 2,85,000 টাকা জরিমানা আদায় করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। মৎস্য সম্পদ রক্ষায় ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া ইউনিয়নের উকান্ডারা মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মনির আহমেদ ফাউন্ডেশন ও ইয়ুথ এইড অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ইসলামী শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক ছিলেন মাইটিভির চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির। মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান SM আজিজ। অনুষ্ঠানে হেফজখানা ও মক্তবের শতাধিক কোমলমতি শিশুর হাতে কোরআন শরীফ, আমপারা, নুরানি কায়দা ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সার্বিক সহযোগিতা করে হযরত শেখ কালা গাজী রহমাতুল্লাহ হিফজুল ফুজুল সংগঠন। এ সময় বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার ও মানব সেবা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষা দিতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।